শিক্ষার্থীরা আজকে আমাদের সেকেন্ড ভিডিও ফার্স্ট সেমিস্টার সায়েন্সের ক্লাস 11 যেটা ফিজিক্সের যে আমরা সেট চালু করেছিলাম অর্থাৎ সেই ফিজিক্স সেটের আজকে সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ ওয়ান ডাইমেনশনাল মোশন সেই চ্যাপ্টারের আজকে আমরা 16টা এমসিকিউ নিয়ে আলোচনা করব। এর পরের ভিডিওতে আরও 16টা এমসিকিউ থাকবে, অর্থাৎ তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমাদের যে এমসিকিউ সিরিজ আমি চালু করেছিলাম তো সেই সিরিজ চলতে থাকবে এবং তোমরা অবশ্যই কোশ্চেনগুলো খাতায় টুকে নিও তোমাদের পরীক্ষার আপকামিং পরীক্ষার জন্য, যেটা সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হতে চলেছে। তো যারা ফেসবুকে ভিডিওটা দেখছো ফেসবুকে ফলো করে নিও এবং যারা ইউটিউবে দেখছো তারা ইউটিউবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দেখো, প্রথম যে কোশ্চেনটা বলেছে, কোনো গতিশীল বস্তুকণার বেগ সময় লেখচিত্রে কোনো নির্দিষ্ট সময়ের ব্যবধানে লেখচিত্র দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফল কী নির্দেশ করে? বেগ সময় লেখচিত্র অর্থাৎ ভিটি লেখচিত্র কী নির্দেশ করে? তো সেখান থেকে আমরা কি জানি যে অপশান সরণ নির্দেশ করে। কারণ দেখো, বেগ সমান কি হয়? ভি সমান আমরা কি লিখতে? অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। তাহলে এখানে এস ইকুয়াল টু কী হবে? ভি ইন্টু টি। এস ইকুয়াল টু কী হবে? ভি ইন্টু টি। সুতরাং বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল আমাদেরকে সরণ নির্দেশ করে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, দুয়ের প্রশ্নটা কি বলেছে তোমাদের? দুয়ের প্রশ্ন বলেছে যে একটি কণার সরণ এক্স এবং টি এর সম্পর্কটি হচ্ছে √x ইকুয়াল টু টি প্লাস কে। এখান থেকে কোনটা কার সঙ্গে ব্যস্তানুপাতিক বা সমানুপাতিক সেটা তোমাদেরকে বের করতে হবে। দেখো, এখানে আমরা এটা লিখতে পারি √x ইকুয়াল টু টি প্লাস হচ্ছে কে। তাহলে এখান থেকে যদি আমরা উভয় পক্ষের স্কোয়ার করে দিই বা এখান থেকে এক্স কত পাবো? এক্স পেয়ে যাবো টি স্কোয়ার প্লাস 2kt প্লাস হচ্ছে কে স্কোয়ার। তো এখানে যদি ফার্স্ট আমরা ডেরিভেটিভ করি dx বাই ডিটি, তো এটা আমরা কি পাবো? এটা পেয়ে যাবো বেগ সমান অপশান হবে 2t প্লাস হচ্ছে 2k। যেহেতু এই টার্মটা ধ্রুবক, এটা 0 হয়ে যাবে প্লাস 0। আচ্ছা, নেক্সট দেখো, যদি আরেকবার আমরা ডেরিভেটিভ করি d2 স্কোয়ার এক্স আপন dt স্কোয়ার ইকুয়াল টু এইদিকে হবে dv বাই ডিটি। এই dv বাই ডিটিকে আমরা কি বলি? আমরা ত্বরণ বলি। তো এখানে হবে 2 প্লাস 0 প্লাস 0, অর্থাৎ এটা হচ্ছে কনস্ট্যান্ট। এটা কি কনস্ট্যান্ট? তাহলে কোনটা হবে? ত্বরণ হবে সময়ের সাপেক্ষে ধ্রুবক, ত্বরণের কোনো পরিবর্তন হয় না। তো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট প্রশ্ন বলছে কোনো গতিশীল বস্তুর ক্ষেত্রে আমাদের কোন সম্পর্কটি সঠিক সেটা আমাদেরকে দেখাতে হবে। কোনো গতিশীল বস্তুর ক্ষেত্রে কোন বিবৃতি সঠিক নয়, ও তোমরা দেখে নেবে নয় আছে কি সঠিক সেটা তোমাদেরকে দেখাতে হবে, তোমরা একটু চেক করে নেবে। দেখো, প্রথম অপশান বলেছে বেগ ও ত্বরণ সর্বদা একই দিকে থাকতে পারে। বেগ এবং ত্বরণ একই দিকে থাকতে পারে, বেগ ও ত্বরণ সর্বদা একই দিকে থাকে, বেগ ও ত্বরণ পরস্পরের বিপরীত দিকেও থাকতে পারে এবং বেগ ও ত্বরণ পরস্পরের সঙ্গে তির্যকভাবে থাকতে পারে। তো দেখো, এখানে এই কোশ্চেনটার জন্য আমি তোমাদেরকে বলবো যেটা যে বেগ এবং ত্বরণের নিজস্ব অভিমুখ থাকে যখন উভয়ের অভিমুখ একই দিকে হয়, অর্থাৎ বেগেরও অভিমুখ যদি যেই সাইডে হবে এবং ত্বরণের অভিমুখও যদি যেই সাইডে হবে, তাহলে তখন বস্তুটি ত্বরণ নিয়ে চলে। এবং যদি বিপরীত দিকে থাকে, বেগের অভিমুখ ধরো এইদিকে, ত্বরণের অভিমুখ যদি উল্টো দিকে, তাহলে এটাকে আমরা ত্বরণ বলতে পারবো না, এটাকে আমরা বলবো মন্দন। এটা কী বলবো আমরা? মন্দন। যখন বেগ এবং ত্বরণ পরস্পরের সঙ্গে তির্যকভাবে থাকে, যখন বেগ এবং ত্বরণ উভয়টা যদি তির্যকভাবে থাকে, অর্থাৎ এই যে অপশান ডি যেটা বলেছে, যদি তির্যকভাবে থাকে তাহলে তখন বস্তুর গতি কী হয়? বস্তুর গতি হবে দ্বিমাত্রিক। বস্তুর গতি কত হবে? দ্বিমাত্রিক। সুতরাং এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার অপশান এ, বেগ এবং ত্বরণ সর্বদা একই দিকে থাকে। আচ্ছা, নেক্সট আরের প্রশ্ন দেখো, কোনো কণা সমদ্রুতি নিয়ে একটি সমতলের ওপর চলছে, এক্ষেত্রে কোনটি সঠিক? সমদ্রুতি নিয়ে সমতলের ওপর যদি চলে, দেখো সমদ্রুতিতে চলার অর্থ হচ্ছে এর বেগের মানটা কনস্ট্যান্ট। সমদ্রুতিতে চলার অর্থ হচ্ছে ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। বেগটা কী হবে? বেগটা হবে কনস্ট্যান্ট, কিন্তু তার দিক পরিবর্তন করতেই পারে, কিন্তু দিক পরিবর্তন নাও তাদের হতে পারে। বেগের দিক যদি পরিবর্তন হয় তাহলে কণাটির কী থাকবে? ত্বরণ থাকবে। এবং ত্বরণের দিক পরিবর্তন হলে ত্বরণ কী হবে? অসমত্বরণ। তাহলে কণাটির ত্বরণ কী থাকবে? অপশান বি, কণাটির ত্বরণ থাকতে পারে। দেখো, দুটি নিয়ে চলা মানে বেগ কনস্ট্যান্ট, কিন্তু হচ্ছে তার বেগ যদি কনস্ট্যান্ট থাকে তাহলে তার অভিমুখটাও পরিবর্তন হতেই পারে, কোনো সমস্যা নেই। কিন্তু বেগের যদি দিক পরিবর্তন হয় তাহলে আমরা সেক্ষেত্রে বলতে পারি তার কী থাকতে পারে? ত্বরণ থাকতে পারে। তো এই কনফিউশন বা গুলো নিজের মন থেকে দূরে রাখবে এবং সঠিক কনসেপ্ট যেন তোমাদের মধ্যে বিল্ড হয় সেই দিকে চেষ্টা রাখবে। নেক্সট দেখো, ভুল বিবৃতি নির্বাচন করো। কোনটা ভুল সেটা তোমাদেরকে দেখতে হবে। বক্রপথ বরাবর
গতিশীল কণার গতি সর্বদা দ্বিমাত্রিক। তো এটা প্রথমেই বলবো, বক্ষপথ গতি সর্বদা দ্বিমাত্রিক নাও হতে পারে। দেখো এক্ষেত্রে আমরা বলতে পারি যে বক্ষপথ বরাবর গতিশীল কণার গতি দ্বিমাত্রিক নয়, শুধু এটা ত্রিমাত্রিকও হতে পারে। এটা কি? এটা হচ্ছে ত্রিমাত্রিকও হতে পারে। সুতরাং যেহেতু ত্রিমাত্রিক কথাটা নেই, সুতরাং আমরা এটা বলবো এটা ভুল। বাদবাকি প্রতিটা অপশান এখানে ঠিক পাবে। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, কোনো গতিশীল কণার ক্ষেত্রে সঠিক বিবৃতিটি নির্বাচন করো। সঠিক বিবৃতি কোনটা সেটা তোমাকে নির্বাচন করতে হবে। দেখো কণার সরণ শূন্য, গড় বেগ শূন্য নাও হতে পারে, তো এটা ভুল। নেক্সট দেখো কোনো মুহূর্তে কণার দ্বিতীয় বেগ উভয় শূন্য হতে পারে আবার না হতে পারে, এটাও ভুল। কণাটির বদ্ধপথে পূর্ণ পরিক্রমণকালে গড় বেগ শূন্য, কিন্তু গড় দ্রুতি শূন্য নয়, তো এটাও ভুল। ও সরি, এটা হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার হবে। তো বদ্ধ পরিক্রমণকালে গড় বেগ শূন্য, গড় বেগটা শূন্য কিন্তু গড় দ্রুতি শূন্য নয়, তো এটা হবে সঠিক অ্যান্সার। আর লাস্ট হচ্ছে ডিএরটা, কণার বদ্ধতে পুরো গড় বেগ এবং গড় দ্রুতি উভয় শূন্য, তো এটা হচ্ছে ভুল। দেখো এটা আমি একটু ব্যাখ্যা করে দিই। আমরা এখান থেকে কী বলতে পারি, দেখো গড় বেগের ফর্মুলা কী হয়? গড় বেগ হয় সমান হচ্ছে মোট সরণ, গড় বেগ সমান হচ্ছে মোট সরণ আপন তোমার মোট সময়, মোট সরণ বাই মোট সময়। এক্ষেত্রে যদি এস ইকুয়াল টু যদি জিরো হয়, এস ইকুয়াল টু যদি জিরো, সরণ শূন্য হয়, তাহলে এখানে ভি ইকুয়াল টু জিরো হবে। সরণ যদি শূন্য হয় তাহলে বেগ কত হবে? বেগ হচ্ছে জিরো হবে। আচ্ছা নেক্সট আমরা কী কনসেপ্ট দিতে পারি যে সরল দোলগতির ক্ষেত্রে তার গতিপথের প্রান্তবিন্দুতে মুহূর্তের জন্য কণার দ্রুতি এবং বেগ উভয় শূন্য হয়। সরল দোলগতি যদি আমরা একটা নিই, সরল দোলগতি যখন দুলে, বুঝেছো, এর প্রান্তবিন্দুতে মুহূর্তের জন্য বেগও জিরো থাকে আর দ্বিতীয় কত থাকে? দ্বিতীয় জিরো থাকে। বেগ এবং দ্রুতি উভয়ই কী হয়ে যায়? শূন্য হয়ে যায়। বুঝতে পারো যে এই বিএডটাও তোমাদের হচ্ছে কী হবে? বিএডটা হচ্ছে ভুল হবে, এডটাও হচ্ছে ভুল হবে, তোমাদের ডিএডটাও ভুল হবে। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, পরিক্রমণকালে গড় বেগ শূন্য এবং হচ্ছে তোমার গড় দ্রুতি শূন্য নয়। আচ্ছা নেক্সট দেখো সাতের যে কোশ্চেনটা, সাতের প্রশ্নটা বলছে একটি কণার সরণ এবং সময়ের মধ্যে যে সম্পর্ক সেটি হচ্ছে এক্স ইকুয়াল আলফা টি স্কোয়ার প্লাস বিটা টি ইকুয়াল টু গামা। কণাটি কীরূপ গতি নিয়ে চলছে? তো এরকম যখনই অঙ্ক দেবে তোমরা ডেরিভেটিভ করে নেবে। তাহলে এক্স ইকুয়াল টু দিয়েছে আলফা ইন্টু টি স্কোয়ার প্লাস হচ্ছে বিটা ইন্টু টি প্লাস হচ্ছে গামা। তাহলে এখানে আমরা বেগ যদি বের করি ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু বেগ ইকুয়াল টু কত হবে? 2 আলফা ইন্টু টি প্লাস হচ্ছে বিটা প্লাস হচ্ছে জিরো। আচ্ছা এখানে ত্বরণ যদি বের করি ডিভি বাই ডিটি কত হবে? ডিভি বাই ডিটি হবে 2 আলফা প্লাস হচ্ছে 0 প্লাস 0, আর 2 আলফা হচ্ছে ধ্রুবক। 2 আলফা কি? 2 আলফা ধ্রুবক। যদি আচ্ছা ডিভি বাই ডিটি এটাকে আমরা ত্বরণ বলি, ত্বরণ ধ্রুবক যেহেতু, সুতরাং আমরা বলতে পারি এটা কী ত্বরণ নিয়ে যাচ্ছে? সুষম ত্বরণ নিয়ে যাচ্ছে। নেক্সট দেখো আটের কোশ্চেনটা তোমরা ইম্পর্টেন্ট বা ভিভিআই দিয়ে রাখতে পারো, মারাত্মক ইম্পর্টেন্ট কোশ্চেন। বলছে একটি গাড়ি একটি সরলরৈখিক পথের প্রথম অর্ধাংশ 40, এটা সরলরৈখিক পথ আছে, এই পথের প্রথম অর্ধাংশ, এই টোটাল পথটা এস হয় বা টোটাল পথটা যদি আমরা 2s ধরে নিই, এইটা হচ্ছে এস, এটা হচ্ছে এস। প্রথম অর্ধাংশ এটা কি? এটা হচ্ছে v1 বেগে যাচ্ছে। দ্বিতীয় অর্ধাংশ v2 দ্রুতিতে যাচ্ছে, তো এটা v2 দ্রুতিতে যাচ্ছে। তাহলে বলছে গড় দ্রুতি কত হবে? তো এরকম কেসের ক্ষেত্রে যখন সমান সমান ডিস্টেন্স থাকে, কি বললাম? সমান সমান ডিস্টেন্স থাকে, তখন গড় দ্রুতির শর্টকাট ফর্মুলা তোমরা জেনে রাখো। গড় দ্রুতি ইকুয়াল টু, এটা আমরা ভি দিই, ভি ইকুয়াল টুর ফর্মুলা হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই এস আপন v1 এস আপন v2, অর্থাৎ প্রথম ডিস্টেন্স এই টাইম এবং এখানে যেতে যে টাইমটা লাগে এর হচ্ছে টাইম t1, এর হচ্ছে টাইম t2। অর্থাৎ তোমরা এটা আছে এরকমভাবে না লিখে প্রাথমিক যে কেস এটা আমরা লিখতে পারি টোটাল ডিস্টেন্স, টোটাল টাইম t1 প্লাস টোটাল টাইম t2, তারপর তোমরা এটা লিখতে পারো। তাহলে এখান থেকে এস এস কেটে যাবে, তাহলে ওপরে পড়ে থাকবে 2, নিচে পড়ে থাকবে 1 বাই v1, v1 মানে 40 প্লাস 1 বাই কত পড়ে থাকবে 60। বোঝা গেছে? তাহলে এখানে তোমরা ক্যালকুলেশন করে যেটা পেয়ে যাবে অ্যান্সার, ক্যালকুলেশন করে যে অ্যান্সারটা পাবে সেটা পেয়ে যাবে হচ্ছে 48 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটা ইকুয়াল টু অ্যান্সার হবে 48 এত কিলোমিটার পার আওয়ার। তো এই অঙ্কটা ভিভিআই মেরে রাখতে পারো যে সমান সমান ডিস্টেন্স, সমান সময় বলি সমান দূরত্ব যদি যায় v1 বেগে, এইটা যদি v2 বেগে যায়, তার ফর্মুলা হচ্ছে 2s বাই t1 প্লাস t2। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট প্রশ্ন এটা তোমাদের বলেছে নেক্সট প্রশ্নের ক্ষেত্রে তোমাদের 9 নম্বর যে কোশ্চেন,
বলছে সরলরৈখিক পথ বরাবর গতিশীল একটি গাড়ি প্রথম অর্ধেক সময়, আচ্ছা ফার্স্ট হাফ টাইম প্রথম অর্ধেক সময় কত 40 কিলোমিটার পার আওয়ার এবং পরের অর্ধেক সময় 60 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে, গাড়িটির গড় বেগ কত হবে? তো এটাও তোমরা ভিভিআই মেরে রাখতে পারো। বোঝা গেছে? এই কোশ্চেনটাও তোমরা ভিভিআই মেরে রাখতে পারো। তার 9-এর অ্যান্সারটা কী হবে? আমরা মোট সময়টা ধরে নিচ্ছি, আচ্ছা মোট সময় যেটা সেটা মোট সময়টা ধরে নিচ্ছি 2 × t। মোট সময় কত ধরে নিচ্ছি? মোট সময় যদি 2 × t ধরে নিই, তাহলে এখান থেকে দেখো গড় বেগের যে ফর্মুলা, আমরা এখান থেকে গড় বেগ ইকুয়াল টু আমরা কী বলতে পারি? গড় বেগ তোমাদের, আচ্ছা প্রথম বেগ হচ্ছে কি, আমরা বেগের ফর্মুলা কী লিখতে পারি? অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা গড় বেগের যে ফর্মুলা আমরা সেটা লিখতে পারি যে ভি ইকুয়াল টু কী হবে তোমার এস ইন্টু টি, ভি ইকুয়াল টু অতিক্রান্ত এস আপন টি, অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, ভি ইকুয়াল টু এস আপন টি, এটা আমরা বলতে পারি এস বাই টি। তাহলে গড় বেগের যে ফর্মুলা, গড় বেগের এখান থেকে ফর্মুলা আমরা কী লিখবো দেখো, টোটাল শর্টকাট ফর্মুলা দিয়ে তোমরা এই অঙ্কটা করতে পারবে। তো ফার্স্ট গড় বেগের ফর্মুলার ক্ষেত্রে আমরা যেটা লিখব, প্রথম অর্ধেক সময়টা আমরা ধরছি টি সময় লেগেছে, টি সময়, সেখান থেকে কত কিলোমিটার বেগে গেছে? সে 40 কিলোমিটার বেগে গেছে। দ্বিতীয় সময় কত লেগেছে? টি কত কিলোমিটার বেগে গেছে? 60 কিলোমিটার। তাহলে ভি ইকুয়াল টু যেটা হচ্ছে এস বাই টি হয়, টোটাল এস সমান তোমরা পেয়ে গেলে এটা টোটাল টাইমের মধ্যে কত লেগেছে? টি ইন্টু 40 প্লাস টি ইন্টু 60, অর্থাৎ এখানে এস ওয়ান, এটা হচ্ছে এস টু, আর নিচে তোমাদের টোটাল টাইমটা কত লেগেছে? টি। অর্থাৎ গড় বেগের যে ফর্মুলাটা তোমরা ভি পেয়ে গেলে, সেই ফর্মুলাটা হচ্ছে তোমাদের এস ওয়ান প্লাস হচ্ছে এস টু, টোটাল ডিস্টেন্স এস ওয়ান প্লাস এস টু, নিচে টোটাল টাইম, অর্থাৎ এস ওয়ান হচ্ছে টি ইন্টু 40, এস টু ইকুয়াল টু হচ্ছে তোমার টি ইন্টু 60। তাকে আমরা টোটাল যদি টাইম দিয়ে ভাগ করে দিই এটা অ্যান্সার পেয়ে যাবো। তাহলে এখানে সঠিক অ্যান্সার দেখো, প্রত্যেকের ক্ষেত্রে টি কেটে যাবে, 40 প্লাস 60 100 ইকুয়াল টু 50 কিলোমিটার পার আওয়ার। তো সঠিক অ্যান্সার যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা নেক্সট দেখো 10-এর প্রশ্নটা কী বলেছে। 10-এর প্রশ্নটা বলেছে যে একটি গাড়ি একটি সরলরৈখিক পথের, সরলরৈখিক একটা পথ আছে, সেই পথের প্রথম 1/3 ভাগ 10 কিলোমিটার পার আওয়ার, পরবর্তী 1/3 ভাগ 20 কিলোমিটার পার আওয়ার এবং শেষ 1/3 ভাগ হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার গতিতে যায়। তাহলে এক্ষেত্রে গাড়ির গড় গতি কত হবে? তো সঠিক অ্যান্সার আমরা টোটাল ডিস্টেন্সটা আমরা 3s ধরে নিচ্ছি। কত ধরে নেব? একে 3 ভাগে ভাগ করবো, তাহলে এস প্লাস এস, তিনটে আমরা ডিস্টেন্স পাবো। তাহলে এক্ষেত্রে গড় দ্রুতির যে মানটা হবে, এক্ষেত্রে গড় দ্রুতির যে মানটা হবে, দেখো গড় দ্রুতি মানে টোটাল ডিস্টেন্স হচ্ছে 3s এবং তাকে আমরা যে টাইমটাতে ভাগ করবো 3s t1 প্লাস t2 প্লাস হচ্ছে t3। তাহলে এক্ষেত্রে আমরা যে পেয়ে যাবো 3s t1 এর মান হচ্ছে প্রথম অর্ধাংশ এস বাই কত হবে? প্রথম অর্ধাংশ হচ্ছে এস বাই টাইম হচ্ছে তোমার যে ডিস্টেন্স, এস বাই টাইম লেগেছে 10 কিলোমিটার, এস বাই 10, দ্বিতীয়টা হচ্ছে এস বাই হচ্ছে 20, তৃতীয়টা লেগেছে এস বাই 30। তাহলে এস বাই 10, এস বাই 20 এবং এস বাই 30। যদি এটাকে তোমরা ক্যালকুলেশন করো পুরোপুরি এস কেটে যাবে এবং সঠিক অ্যান্সার পেয়ে 180/11 কিলোমিটার। তাহলে এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে 180/11 কিলোমিটার পার আওয়ার। এই বেগে হচ্ছে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। বোঝা গেছে? আচ্ছা নেক্সট দেখো 11-এর যে প্রশ্নটা বলেছে, 11-এর প্রশ্নটা বলছে এক্স অক্ষ বরাবর গতিশীল একটি কণার অবস্থান এক্স ইকুয়াল টু 8 প্লাস 2t স্কোয়ার এবং টি ইকুয়াল টু 3 সেকেন্ড থেকে টি ইকুয়াল টু 5 সেকেন্ড অবকাশে কণার গড় বেগ কত হবে? তো এক্ষেত্রে আমাদেরকে গড় বেগ বের করতে হবে কোন সময় থেকে? 3 সেকেন্ড থেকে 5 সেকেন্ডের অবকাশে না গড় বেগ। তাহলে এখানে আমরা গড় বেগের যে ফর্মুলা, অতিক্রান্ত দূরত্ব আর পার্থক্য বাই মোট সময়, অতিক্রান্ত দূরত্ব। তাহলে দেখো এখান থেকে এক্স যে ডিস্টেন্স ইন্টু 5 মাইনাস এক্স ইন্টু হচ্ছে 3, অর্থাৎ 5 সেকেন্ডে যে দূরত্ব যায় মাইনাস 3 সেকেন্ডে যে দূরত্ব যায়, সেই সময়টাকে অবকাশকে আমরা টোটাল সময় দিয়ে, এই টোটাল সময় ডিফারেন্স দিয়ে আমরা ভাগ করব। তাহলে এখান থেকে যে আমরা অ্যান্সারটা পাবো 5 ইন্টু এক্স, এখান থেকে যে অ্যান্সার কত হয় ওপরের সাথে যদি আমরা গুণ করি তাহলে এটা 5 40 এবং প্লাস 5 10t স্কোয়ার মাইনাস 3 দিয়ে গুণ করে 3 24 24 এবং এখান থেকে কত আমরা পেয়ে যাব 3 2 6t স্কোয়ার, 3 2 মাইনাস 6t স্কোয়ার। বোঝা গেছে?
6t² আপন হচ্ছে 2, 6t² আপন 2। আচ্ছা, এখানেও টি সমান কত বসাতে হবে? এইখানে টি হচ্ছে 5 বসাবো, আর এইখানে টি হচ্ছে আমরা 3 বসাবো। দেখো যদি এইভাবে না ক্যালকুলেশন করে আমি যদি প্রথম থেকে এটা বের করে নিই, এখান থেকে 5 মানটা বসিয়ে, তাহলে এখান থেকে তোমরা মানটা বসাও। দেখো দুটো গুণ আলাদা ক্ষেত্রে হবে এখান থেকে। আচ্ছা, এখানে যখন টি প্রথম ক্ষেত্রে যখন এক্স আমরা 5 বসাবো, তাহলে এই সময়টা কত পাবো? সময়টা পেয়ে যাবো হচ্ছে 8 প্লাস 5² মানে 25 প্লাস 50, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? 58। দ্বিতীয় ক্ষেত্রে যখন এক্স ইকুয়াল টু কত, এখানে টি 3 বসাবো, তাহলে এক্ষেত্রে আমরা যে অ্যান্সারটা পাবো সে অ্যান্সারটা দেখো, এটা ক্যালকুলেশন করলে 3 বসালে যে আমরা অ্যান্সারটা পাবো কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 8 প্লাস 3 থেকে 9 দুগুণে 18, অর্থাৎ 26। কত পেয়ে যাবো? 26 এই ডিস্টেন্সটা। তাহলে আমরা ডাইরেক্ট এখানে বসিয়ে দিতে পারি। দেখো 5x এই জায়গাতে আমরা বসিয়ে দিই 58 মাইনাস 3x এই জায়গাতে বসিয়ে 26 আপন 2, তাহলে অ্যান্সার হয়ে যাবে তোমাদের এখানে 2 3 যা বাই 2 সমান 16 মিটার পার সেকেন্ড। তো অ্যান্সার হয়ে যাবে 16 মিটার পার সেকেন্ড। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট দেখো 12 কোশ্চেনটা। 12 কোশ্চেনটা কী বলেছে? 12 কোশ্চেনটা বলছে একটি গাড়ি একটি সরলরৈখিক পথে এ থেকে বিতে 40 মিটার পার সেকেন্ড বেগে গেল এবং বি থেকে এতে 60 মিটার পার সেকেন্ড বেগে ফিরে এলো। তো যদি এটা আমরা আঁকলে কী হবে? আমরা দুটো পজিশান নিলাম, একটা এ পজিশান, একটা বি পজিশান। আচ্ছা, গেছে 40 মিটার পার সেকেন্ড বেগে এবং এসেছে 60 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে এটা গেছে এবং এসেছে। বলছে যে গাড়িটির গড় দ্রুতি কত এবং গাড়িটির গড় বেগ কত। দেখো গাড়িটির গড় দ্রুতি এবং গড় বেগ যদি আমরা বের করতে চাই, তো এখানে আমরা সাধারণ কনসেপ্টে আমরা বের করে নিতে পারবো। কী হবে? 12টা গড় বেগ হচ্ছে 0 হবে। কেন গড় বেগ হচ্ছে 0? এই কারণেই হবে যে এ থেকে বিতে গেছে আবার বি থেকে, তাহলে এক্ষেত্রে সরণটা 0। সরণ কত হবে গড় বেগের ক্ষেত্রে? গড় বেগের ক্ষেত্রে আমরা কী নিতে পারি? এস ইকুয়াল টু 0, তাহলে এস 0 হলে এখান থেকে ভি ইকুয়াল টু 0 হবে। আচ্ছা, গড় দ্রুতির ক্ষেত্রে আমাদেরকে কী বের করতে হবে? গড় দ্রুতির ফর্মুলা তোমরা জানো। গড় দ্রুতি হচ্ছে 2v1v2 বাই হচ্ছে v1 প্লাস v2। এই ফর্মুলাটা আমরা কাজে লাগাবো যে একটা বেগে যাওয়া একটা বেগে যদি ফিরে আসা, তাহলে এক্ষেত্রে হবে 2 × 40 × 60 ফোন, এখানে বসাও 40 প্লাস 60, তো 100 যদি কাটাকাটি করি 6 × 24 × 48, অর্থাৎ 48 মিটার পার সেকেন্ড। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। সঠিক অ্যান্সার হবে অপশান ডি। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন 13 প্রশ্নটা বলছে একটি টেনিস বল ভূমিতে পড়ে প্রতিক্ষিপ্ত হলো, ভূমিতে পড়লো এবং ধেপে গেল। বলটির ত্বরণ কত, বেগ কত এবং সরণের মধ্যে কোনটির অভিমুখ পরিবর্তিত হবে? ওপরে পড়লো, ওপর থেকে নিচে পড়লো এবং নিচে ধেপে আবার হচ্ছে ওপরে চলে গেল একই পথে, তাহলে কোনটার অভিমুখ পরিবর্তন হবে? শুধুমাত্র যারা হচ্ছে ভেক্টর এখানে নিম্নমুখী, দেখো কার কার অভিমুখ নিম্নমুখী হবে? সরণ এবং বেগ, সরণ এবং বেগের অভিমুখ পরিবর্তন হবে। আর এক্ষেত্রে ত্বরণ তো এখানে অভিকর্ষ ত্বরণ জি কাজ করছে, তো একটা বল যদি নিচে পড়ে, নিচে পড়ার ক্ষেত্রেও জি নিচের দিকে কাজ করবে, আর একটা বল যদি ওপরের দিকে ওঠে তাহলে এই ক্ষেত্রেও জি কোন দিকে কাজ করবে? নিচের দিকে। তাহলে এক্ষেত্রে শুধু অভিমুখ পরিবর্তন হবে সরণ এবং বেগের। আচ্ছা, নেক্সট দেখো 14 যে প্রশ্নটা, 14 প্রশ্নটা বলছে ভিন্ন ভরের দুটি বলকে একই বিন্দু থেকে একসঙ্গে স্থির অবস্থা থেকে অবাধে ছেড়ে দেওয়া হলো, নিম্নের বক্তব্যগুলির মধ্যে কোনটি সঠিক হবে? যদি বায়ুর বাধাটা 0, এখানে এয়ার রেজিস্ট্যান্স আমরা কত ধরে নিচ্ছি? এয়ার রেজিস্ট্যান্স আমরা যদি 0 ধরে নিই, তাহলে কোন অ্যান্সারটা হবে? তো উভয় বল একই দূরত্বে ভূমি স্পর্শ করলো, এটা একটা বাচ্চা ছেলেও অ্যান্সার দিয়ে দেবে তোমাদের 14। সঠিক অ্যান্সার হয়ে যাবে সি। কারণ এক্ষেত্রে যে পতনশীল বস্তু যখন ছেড়ে দেওয়া হয় এর ভরের ওপর নির্ভরশীল করে না, ভরের ওপর নির্ভরশীল হয় না, আর নির্ভরশীল হয় না। কারণ যদি অবাধে পতনশীল বস্তুর পতনকালে এবং ভূমি স্পর্শ করার সময় দুটি তার ভরের ওপর নির্ভর করে না, হয়েছে? ভি নট ডিপেন্ড অন এম, অর্থাৎ বস্তুর ভর কে ভারী এবং কে হালকা তার উপর নির্ভর করে, তাই উভয় বল কী করবে? একই দুটিতে ভূমি স্পর্শ করবে। নেক্সট কোশ্চেন দেখো 15টা, তো পি বলকে খাড়া নিচের দিকে ফেলা হলো এবং কিউ বলকে একই উচ্চতা থেকে একই সময়ে অনুভূমিক দিকে ছোড়া হলো বায়ুর বাধা উপেক্ষা নিয়ে, তাহলে এ ইকুয়াল টু 0, এয়ার রেজিস্ট্যান্স 0। তাহলে এক্ষেত্রে কী হবে? এক্ষেত্রেও সেম অ্যান্সার, একটা যদি খাড়া নিচের দিকে ফেলা হয় এটা এইদিকে, এটা হচ্ছে পি বল,
আর একটা যদি কিউ বলকে যদি অনুভূমিক দিকে এরকম ছোঁড়া হয় কিউ বলকে, তাহলে কোন বলটি ভূমি স্পর্শ করবে? দুটো বলই একসঙ্গে ভূমি স্পর্শ করবে। তো এক্ষেত্রে থেকে আমরা কি বলতে পারি, কেন উভয় বলেন নিম্নমুখী প্রাথমিক বেগ, কারণ উভয় বলেন যে নিম্নমুখী প্রাথমিক বেগটা কত? নিম্নমুখী প্রাথমিক বেগ হচ্ছে 0 হয়েছে, এবং যে এস নিম্নমুখী সরণটা হচ্ছে একই, নিম্নমুখী সরণটা কি একই, তাই পতনকাল, তাই টাইম পিরিয়ডটা আমাদের কী হবে? টাইম পিরিয়ডটা সেম হবে। বোঝা গেছে? টাইম পিরিয়ডটা কী হবে? সেম হবে। তো আজকের লাস্ট কোশ্চেন দেখো, উলম্বভাবে ওপরের দিকে ছোঁড়া কোনো বস্তুর বেগ এবং সময় লেখচিত্র। উলম্বভাবে আমরা যদি ওপরের দিকে কোনো একটা বস্তুকে ছুঁড়ি, তার বেগ সময় লেখচিত্র ভিটি লেখচিত্র বা ভিটি কার্ভ কী হবে? তো ভিটি কার্ভ হচ্ছে এক্ষেত্রে সরলরেখা হবে। কী হবে? সরলরেখা, কারণ সমমর্দনযুক্ত হবে এবং সমমর্দন গতিশীল কণার গতিপথ একটি সরলরেখা। ওপরের দিকে যদি আমরা ছুঁড়ি তাহলে এটা সমমন্দন হবে, এর মধ্যে কী থাকবে? মন্দন থাকবে, এবং সমমন্দনযুক্ত কোনো কণার যে লেখচিত্রটা কী হয়? সর্বদা সরলরেখা হয়। তো এই ছিল আজকে তোমাদের 16টা এমসিকিউ। তো এই 16টা এমসিকিউ তোমরা খাতায় করে নেবে। নেক্সট দিন অর্থাৎ পরের দিনও আরও 16টা এই 1 ডাইমেনশনাল মোশনের এমসিকিউ নিয়ে আলোচনা করা হবে। তো আজকে তোমাদের বেশিরভাগ এমসিকিউটা ছিল কনসেপ্ট বেস, পরবর্তীকালে বেশি তোমাদের হচ্ছে নিউমেরিক্যাল বেস হবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিও। ধন্যবাদ।